হ্যালো ফ্রেন্ডস, আজ 10ই জুন। এখন টাইম হচ্ছে ঠিক 3:59, অর্থাৎ প্রায় 4টে বাজতে যায়। মার্কেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। আজকে আমরা যেটা অ্যানালিসিস করব সেটা হচ্ছে আগামী দিনের মার্কেট কেমন হতে পারে এবং আজকে মার্কেটের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে এবং পিওর প্রাইস অ্যাকশানটা যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে মার্কেটে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রাইস অ্যাকশান এমনই একটা সাবজেক্ট যেটা নিয়ে অনেকে অনেক রকমভাবে আলোচনা করেছে, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমাদের যেটা মনে হয় যে আমরা যখনই কোনো ট্রেড এন্ট্রি করি যেন মার্কেট আমাদেরকে দেখছে এবং সেটা ঠিক অপোজিট ডিরেকশনে যেতে শুরু করে, তখনই আমাদের মনে হয় যে না, এটা আমার ভুল হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে সেই ট্রেড থেকে এক্সিট করে যাই, আবার একটা নতুন ট্রেড নিয়ে আবার সেটা উল্টো দিকে যেতে শুরু করে। কাজেই এই জিনিসগুলো যে বারবার আমাদের সাথে ঘটছে, এটা কেন ঘটছে, কিভাবে এটার থেকে আমরা মুক্তি পাবো, মানে আমাদের ট্রেড সবসময় আমাদের ডিরেকশানেই যাবে। বেশিরভাগ সময় আমাদের সবসময় তো যাওয়া সম্ভব নয়, তাই বেশিরভাগ সময় আমাদের ডিরেকশানেই আমাদের ট্রেড চলবে। তো এই জিনিসগুলোকে আমরা আজকে একটু আলোচনা করব, একটু ডিটেলে, খুব সংক্ষেপেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। শেষ অবধি থাকলে তোমরা নিশ্চয়ই এগুলো থেকে অনেক উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথম যেটা, আজকে নিফটি চার্টটাকে একটু যদি দেখা যায়, নিফটি চার্টের মধ্যে অনেকগুলো জিনিস আজকে দেখার আছে। প্রথম যেটা দেখার সেটা হচ্ছে নিফটির মধ্যে একটা কন্টিনিউশন প্যাটার্ন ছিল। কন্টিনিউশন প্যাটার্ন মানে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ফরমেশন চলছিল। 4 তারিখের আগে পর্যন্ত নিফটি মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই যাতায়াত করছিল, যদিও ভিক্স অনেক হাই ছিল। ভিক্স প্রায় 20+ ছিল, 20 থেকে 22 এর মধ্যে ছিল ভিক্স, সম্ভবত 24ও গেছিল। দেখে নিই ভিক্সটা কত ছিল। ইন্ডিয়া ভিক্স হাই করেছিল 31.70, অর্থাৎ 3 তারিখে। 4 তারিখে রেজাল্টের আগের দিন যখন মার্কেটের মধ্যে প্রচুর ভোলাটিলিটি, প্রচুর একটা হাইক এসেছিল, তখন ইন্ডিয়া ভিক্স চলে গেছিলো 31, মানে কতখানি ভোলাটাইল ছিল মার্কেট। এবং সেখান থেকে ফল করতে করতে এখন এসছে 16.7। 200 মুভিং অ্যাভারেজ হচ্ছে 14, অর্থাৎ 14-এর মধ্যে বা তার নিচে যদি আসে তাহলে মার্কেট একটু স্টেবিলিটির মধ্যে আসবে। মার্কেটে একটা স্টেবিলিটি আসবে। ভিক্সটা কি যদি তোমাদেরকে না জানা থাকে, ভিক্স হচ্ছে ইন্ডিয়ান ভোলাটিলিটি ইন্ডেক্স। এখান থেকে মার্কেট কতটা ভোলাটাইল বোঝা যায়, অর্থাৎ যত বেশি উঁচুতে থাকবে তত মার্কেট ভোলাটাইল, অর্থাৎ কখনো মার্কেট আপ হয়ে যাচ্ছে তো কখনো মার্কেট অনেকটা নিচু হয়ে যাচ্ছে, আবার কখনোটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, কখনোটা নিচু হয়ে যাচ্ছে। আর যদি মোটামুটি এইসব জায়গাতে কি হয়, মার্কেটের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড থাকে, অর্থাৎ মার্কেটকে একটা রেঞ্জের মধ্যে আমরা আটকাতে পারি। এইসব জায়গাগুলোতে ভিক্সটা কম ছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ভিক্সটা প্রচুর পরিমাণে বেড়েছিল, সেখান থেকে রিকভারি হয়েছে। অর্থাৎ মার্কেটের মধ্যে ভোলাটিলিটি প্রচুর পরিমাণে ছিল, আনস্টেবিলিটি ছিল, একটু আস্তে আস্তে ধীরে ধীরে স্টেবল হওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে মোটামুটি ভিক্সের থিওরি। আর আমরা যদি নিফটির চার্টটা একটু দেখি, আজকের নিফটিতেও দেখা যাচ্ছে যে একটা রেঞ্জ ছিল, এই রেঞ্জের মধ্যেই কিন্তু নিফটি আপ ডাউন করেছে, উঠেছে গেছে নেমেছে, মোটামুটি এই রেঞ্জটাকে কখনো ব্রেক করেনি। এই রেঞ্জের মধ্যেই নিফটি সবসময় আপ ডাউন করেছে। হঠাৎ করে 4 তারিখের মধ্যে 3 তারিখ থেকে একটা মুভমেন্ট শুরু হয়ে যায়। এখানে ভলিউমটা দেখলেও বুঝতে পারছো যে কী হারে মুভমেন্ট হয়েছে। একদম আপে চলে গেছে, একদম ডাউনে চলে গেছে, আবার আপে গেছে। এই একদম এক্সট্রিম পর্যায়ের 3 দিন পর 3-4 দিন একটা ভোলাটিলিটির মধ্যে মার্কেট চলেছে, যার জন্য ভিক্সটা এতটা হাই ছিল। এখন যেটা কন্ডিশন সেটা হচ্ছে এই যে রেঞ্জটা, এই জোনটার মধ্যে এখন নিফটি এটাকে না পারছে ব্রেক করতে, না পারছে ওপর দিকে যেতে, না পারছে নিচের দিকে আসতে। দুটোর মধ্যে একটা আনসার্টেনটি কাজ করছে, অর্থাৎ যারা বায়ার
তারা ওয়েট করছে মার্কেট একটু নিচের দিকে আসুক। আবার যারা সেলার তারা ভাবছে আমি যদি এখান থেকে শর্ট করি তাহলে এখান থেকে যদি মার্কেট আবার ঘুরে ওপর দিকে চলে যায় তাহলে আমাদের এখানে শর্ট কভারিং আসবে, এখান থেকে একটা বড় মুভমেন্ট আসবে। বড় মুভমেন্টটা কখন আসবে? বড় মুভমেন্টটা আসবে যখন শর্ট কভারিং হয়। অ্যাকচুয়াল যখন বাইং হয় তখন কিন্তু বড় মুভমেন্ট আসে না, তখন একটা রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু যখন শর্ট কভারিং হয়, যখন মনে করা যায় যে এখানটাতে মার্কেট নিচের দিকে যাবে, এখানে বড় বড় সেলাররা শর্ট করেছে, এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার জায়গায় এখান ঘুরে ওপর দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি শর্ট কভারিং হয়। শর্ট কভারিং মানে এইসব জায়গা থেকে মার্কেটে শর্ট যারা করেছিল তারা এক্সিট করে যায়, করে বাই পজিশন হোল্ড করে, প্লাস এখান থেকে ফ্রেশ বাইং হয়। তাই মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে একটা মুভমেন্ট চলে আসে। ঠিক যে জিনিসটা হয়েছিল এইখানে 3 তারিখে যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, 2 তারিখের ক্যান্ডেল, এটা 2 তারিখের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে কিন্তু এখান থেকে মার্কেটকে শর্ট করেছিল। মার্কেটকে শর্ট করেছে, শর্ট করার পরে কিন্তু যারা সেলার ছিল তাদের শর্ট করার কারণও ছিল। তার কারণটা হচ্ছে টেকনিক্যালি কারণ ছিল, নিউজ হিসেবে তো ইলেকশনের রেজাল্ট একটা ফ্যাক্টর ছিলই, কিন্তু টেকনিক্যালি যে কারণটা ছিল সেটা হচ্ছে এখান থেকে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল, ব্রেকডাউন হয়েছিল। একটা ট্রেন্ড লাইন চলছিল, ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন হয়েছিল, এই জায়গাতে ট্রেন্ড লাইনটাতে এসে সাস্টেন করেছে। সাধারণত যা হয় এখানে ট্রেন্ড লাইন ব্রেকডাউন হওয়ার পরে 2 দিন সাস্টেন করার পরে একটা বড় সড়ো নিচের দিকে একটা মুভমেন্ট শুরু হয়, নিচের দিকে একটা মুভমেন্ট শুরু হয় এদিকে, যেহেতু এখান থেকে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন হয়েছিল। ট্রেন্ড লাইন ব্রেকডাউন হওয়ার পরে একটা মুভমেন্ট সবাই এক্সপেক্ট করেছিল এবং এখানে শর্ট হয়েছিল, এখানে হিউজ পরিমাণ শর্ট হয়েছিল। শর্ট হওয়ার পরে দেখা যায় যে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। সিনারিওটা কি হয়েছে, মার্কেটের মধ্যে একটা হাইক এসেছিল যে বিজেপি 400+ ভোটে জিতছে, সমস্ত এক্সিট পোল এটা শো করেছে। ন্যাচারালি কী হয়েছে, তার পরের দিন যারা এইসব জায়গাতে শর্ট করেছে তারা তখন শর্ট কভার করতে শুরু করে। শর্ট কভার শুরু করার পরে যারা বাই করবো বলে ভেবেছিল তারা এখন দেখছে যে এর ওপরে চলে গেছে, তখন তারা বাইং করতে শুরু করে। ন্যাচারালি মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট, বিশাল বড় একটা আপসাইড মুভমেন্ট আছে। শর্ট কভারিং প্লাস ফ্রেশ বাইং দুটো একসাথে হয়েছিল, মার্কেটের মধ্যে একটা বিশাল বড় আপসাইড মুভমেন্ট দেখা গেছিলো। জাস্ট তার পরের দিনই যখন এক্সপেক্টেড রেজাল্ট হলো না, তখন কি হলো, আগের দিনের যে ক্লোজিং, আগের দিনের ক্লোজিংয়ের নিচে মার্কেট ওপেন হলো। মার্কেট ওপেন হলো 4 তারিখে, আগের দিনের যে ক্লোজিং তার নিচে, অর্থাৎ নেগেটিভ সেন্টিমেন্ট। নেগেটিভ সেন্টিমেন্ট মানে ডাউনওয়ার্ড ট্রেন্ড। নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট ওপেন হয়েছে এবং হাই ইকুয়াল টু ওপেন ইকুয়াল টু হাই হয়েছে। অর্থাৎ যারা OHL থিওরিটাকে ফলো করে, OHL থিওরি হচ্ছে যদি ওপেন আর হাই সেম হয় তাহলে মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড আসবে, আর যদি ওপেন আর লো সেম হয়, অর্থাৎ এখানেই ওপেন হয়েছে, এটাই মার্কেটের লো, এটাই আবার ওপেন, তাহলে দুটো যখন সেম হয় তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড আসে। এটা অনেকে এই থিওরি ফলো করেও ট্রেড করে। তা এখানে যেটা হয়েছিল ওপেন ইকুয়াল টু হাই, তার মানে মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে শর্ট হতে শুরু করে এবং শর্ট করার পরে যারা এখানে বাই করেছিল তারাও পজিশান হালকা করে শর্টে চলে যায়। ন্যাচারালি মার্কেটের মধ্যে একটা বিরাট বড় একটা ডাউন সাইড মুভ, এবং কতটা মুভ, ঠিক 200 মুভিং অ্যাভারেজে পর্যন্ত, 200 মুভিং অ্যাভারেজ পর্যন্ত একটা মুভমেন্ট এসেছে এবং এখান থেকে এসে রিজেকশন হয়েছে। অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু বিশাল প্রায় 45 লাখ ক্রোর মার্কেট থেকে হাওয়া হয়ে গেল। প্রচুর পরিমাণে অর্থ মার্কেটের থেকে বেরিয়ে গেল, মানুষের প্রচুর লস হলো। যারা ট্রেডিং করেছে, যারা ইনভেস্টার তাদের কথা আলাদা, যারা ট্রেডিং করেছে পার্টিকুলার ওই ডেতে তাদের কিন্তু একটা বিরাট পরিমাণে ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। ঠিক এক্স্যাক্টলি তারপরেই কি হলো, এখানে দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট ছিল, নিফটির একটা সাপোর্ট এইখানে ছিল, এবং সেদিনের ক্লোজিংটা কিন্তু সাপোর্টের মধ্যে এসে হয়েছে। অর্থাৎ ক্লোজিংটা কিন্তু এখানে হয়নি, ক্লোজিংটা যে সাপোর্টের মধ্যে বা একটা ইন্ডিকেশান দিয়েছিল এই জায়গাটাতে এসে রিজেকশান হয়েছে।
মার্কেট এখান থেকে এসে কিন্তু ফ্রেশ বাইং শুরু হয়েছিল, রিজেকশন হয়েছে, ওপর দিকে গেছে। পরের দিন ন্যাচারালি এই যেটা ডেফিসিট ছিল সেটা কিন্তু কভার হয়ে গেল, অর্থাৎ র্যালিটা কতটা হলো এখান থেকে এতটা র্যালি হয়েছে, হওয়ার পরে এটাকে কভার করেও এর ক্লোজিং এতটা। আমি আগের ভিডিওতে তোমরা যদি খেয়াল করে থাকো, আমি বলেছিলাম কখন ব্রেকআউট হয় এবং কখন ব্রেকডাউন হয় এবং সেটা সাস্টেন হয়। যদি কোনো রেজিস্ট্যান্স লাইন, কোনো ক্যান্ডেল এইভাবে ব্রেকআউট করে, অর্থাৎ তার ম্যাক্সিমাম 60% কি 70% নিচে আর 30% কি 20% থেকে 30% ওপরে, এটাকে আমরা ব্রেকআউট বলবো। কিন্তু এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল হয় না, অর্থাৎ এই ব্রেকআউটটা কখনোই সাস্টেন করে না। এটা কিন্তু কিছুটা মানে ব্রেকআউট হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে এর তলায় ক্যান্ডেল ফর্ম করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে থাকে। এখানে একটা ফলস ব্রেকআউট হয়, ফেক ব্রেকআউট। কোন ব্রেকআউটটা সাস্টেনেবল হয়? যে ব্রেকআউটে 20 থেকে 30% রেজিস্ট্যান্স লাইনের নিচে আর 60 থেকে 70% রেজিস্ট্যান্স লাইনের ওপরে থাকে, সেই ব্রেকআউটের হাই যখন ব্রেক হয় তখন কিন্তু সেখান থেকে মার্কেটের মধ্যে একটা আপসাইড র্যালি দেখা যায়। তার কারণ হচ্ছে এখান থেকে মার্কেটের বুলিশনেস শুরু হয়, আর এটাও ব্রেকআউট, কিন্তু এইখান থেকে মার্কেটের মধ্যে একটা বিয়ারিশনেস শুরু হয়। এখানে এসে শর্ট করার কথা, এখানে এসে বাই করার কথা। এখানে যেটা হয়েছিল যদি তোমাদের দেখে বুঝতে পারো, এই একটা ছিল রেজিস্ট্যান্স লাইন। এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেটা রেজিস্ট্যান্স লাইনের জাস্ট একটু ওপরে মুখটা তুলেছে আর বেশিরভাগ বডিটা রয়েছে নিচে। এই ধরনের থিওরি, এই ধরনের ইয়েগুলো কিন্তু তোমাদের চট করে কেউ এতটা ডিটেলে হয়তো কোথাও কেউ শেখাবে না। একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে মার্কেট থেকে লস করার পরিমাণটা তোমাদের অনেক কমে যাবে। এই যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা কিন্তু জাস্ট একটুখানি ব্রেকআউট হয়েছে, অর্থাৎ 10% মতো, 10 to 15% ওপরে আছে, আর ম্যাক্সিমাম বডিটা কিন্তু এই রেজিস্ট্যান্স লাইনের নিচে রয়েছে। তাই এই ব্রেকআউটটাকে আমরা অ্যাকচুয়াল ব্রেকআউট বলতে পারি না। এই ব্রেকআউটের ঠিক পরের যে দিন, মানে আজকের দিনে ক্যান্ডেলের এটা হাই ছিল, এই হাই কিন্তু সাস্টেন করেনি, এখান থেকে রিজেকশন হয়েছে। অর্থাৎ কালকে যদি এইটার নিচে চলে আসে ক্যান্ডেল, আমাদের অবাক হওয়ার কিছু নেই। মেবি এখান থেকে নিচে চলে আসতে পারে এবং এর নিচে ক্লোজিং, যেহেতু এরা এখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স লাইনের ওপরেই এখনও পর্যন্ত রয়েছে, তাই এখনই এটাকে সেল সাইড বলা যাবে না। এটা না সেল জোনে রয়েছে না বাই জোনে রয়েছে, কোনোটাই নেই। অর্থাৎ এখান থেকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ, যে এখন মার্কেট কি করবে, এই জায়গাটাতে এসে কি তার অ্যাক্টিভিটিস হচ্ছে। যদি দেখা যায় যে এখানটাতে এসে বেশ কিছুটা সময় বা বেশ 2-1 দিন হয়তো এই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছে, না নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, তাহলে যে সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে সেই সাইডে কিন্তু মার্কেটের মধ্যে মুভমেন্ট দেখা যাবে। যদি দেখা যায় যে এখান থেকে ব্রেকআউট দিয়ে এখানে ব্রেকআউট দিল, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। আর যদি দেখা যায় ডাউন ট্রেন্ডের ডাউনে ব্রেকডাউন দিল, তাহলে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেখা যাবে। কতটা হতে পারে? এইখানে হচ্ছে আমার সাপোর্ট লাইন। তাহলে এখন মোটামুটি এই লাইনটাকে যদি আমরা স্ট্রেট ড্র করি, 22,800 পর্যন্ত মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি, যদি এই ব্রেকডাউনটা সাস্টেন করে। আর যদি এটাকে সাস্টেন না করে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আবার বুলিশনেস চলে আসবে এবং সেটা টুয়ার্ডস 25,000, আমাদের যেটা ম্যাজিক ফিগার, এই 25,000-এর কিন্তু কাছাকাছি চলে যেতে পারে। তাই আগামী 2 দিন বা আগামীকালই এটা পরিষ্কার হয়ে যেতে পারে মেবি, যে এখান থেকে ব্রেকআউটটা এখানে এদিকে ব্রেকআউট দিচ্ছে না এদিকে ব্রেকডাউন দিচ্ছে। যদি এখানে এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করে, তাহলে কোনো ট্রেডিং নেই, নো ট্রেডিং জোন। এই জায়গাটা হচ্ছে নো ট্রেডিং জোন, কারণ এখানটাতে মধ্যে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার চেষ্টা চলছে যে কোন দিকে মার্কেট যেতে পারে। যারা বিগ বুল আছে বা বিগ সেলার আছে, তারা কিন্তু এখন ওয়াচ করছে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে আলটিমেটলি যায়। তাই যেদিকে ব্রেকডাউন বা ব্রেকআউট হবে, আমাদের মুভমেন্টও, আমাদের ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং প্যাটার্ন বলো, যাই বলো, আমরা তাহলে সেইভাবে প্ল্যান করতে হবে। তাই কালকের দিনটা আমাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, দেখতে হবে মার্কেটের মধ্যে কী বুলিশনেস আসতে চলেছে বা বিয়ারিশনেস আসতে চলেছে। মেবি এখান থেকে একটুখানি ফল করতে পারে, কারণ এখানে যে সাপোর্ট লাইনটা রয়েছে 22,800, এই 22,800 কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লাইন। 22,800 যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়,
তাহলে কিন্তু পরের সাপোর্ট লাইন মোটামুটি 22,000, 22,600, 22,800, 22,600 এই দুটো সাপোর্ট লাইন কিন্তু আমাদেরকে এখন টার্গেট করতে 22,600 অ্যান্ড 22,800 এই দুটো সাপোর্ট লাইন নিফটির রয়েছে নিয়ারেস্ট। আর ওপরের দিকে তো ওপেন মার্কেট, যত খুশি যেতে পারে, কোনো ব্যাপার নেই। আমাদের ফার্স্ট টার্গেট 25,000 টপ করলে তারপর দেখবো কোন দিকে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের নিফটির অ্যানালিসিস। তোমাদের জন্য দু একটা স্টক আজকে যদি বলতে পারি, রেকমেন্ডেশন বলবো না কখনোই, একটু আলোচনা করা যেতে পারে। একটা স্টক আমি বেছেছি, সেটা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার, যেটা আজকে আমি বাই করেছি 106 টাকায়, 106 টাকা 40-এ। ন্যাশনাল ফার্টিলাইজার এখানে টাইপ করি। ন্যাশনাল ফার্টিলাইজার এই স্টকটার মধ্যে পটেনশিয়াল রয়েছে, এটা আপ টু 130 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। আপাতত নিয়ারেস্ট যেটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 130 টাকা। কেন এটার জন্য বলছি, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। 200 মুভিং অ্যাভারেজের ডিরেকশন কিন্তু ওপর দিকে। এখান থেকে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস আসছে, এখানে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ মার্কেটের মধ্যে এনএফএল ন্যাশনাল ফার্টিলাইজার যেটা, সেটার মধ্যে এখানে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটটা 50-50 হয়েছে। একটু আগে যেটা বললাম যে বেশিরভাগটাই কিন্তু যায়নি, মানে 50-50 ব্রেকআউট হয়েছে। তো এখান থেকে একটা ছোট কারেকশান এক্সপেক্ট করা যেতে পারে। যদি এখান থেকে ছোট কারেকশান নেয় তাহলে তো খুবই ভালো, আর যদি নাও নেয় তাহলে কিন্তু এর ওপর থেকে আপ টু 130 পর্যন্ত যাওয়ার ক্ষমতা এর আছে, বেশিও যেতে পারে। তার কারণ হচ্ছে এটা ফার্টিলাইজার স্টক এবং সামনেই বর্ষা আসছে, তাই এর মধ্যে গ্রোথ হওয়ার চান্স খুব বেশি। তোমরা এই স্টকটাকে তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। যদি তোমাদের আমার চ্যানেলের অ্যানালিসিস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করে দিও। থ্যাংক ইউ।